মাখামাখি তোর করতল, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। হিরোর তো মেজাজ গরম, আমি মানে কি করবো ভাই বলো? কি করবেন মানে? সে আপনার এক্স ওয়াইফ, 3 বছর আগের আপনি তাকে ডিভোর্স দিচ্ছেন। সে আপনারা নানান উজাতে যখন থেকে ঘর থেকে বের করে দিবে আর আপনি হজম করবেন? কি করতে পারি ভাই বলো? জুতা পেটা করবেন। কি শুনেন হাসান ভাই, বউ পেটানো হইতেছে বাঙালি জাতির ঐতিহ্য। বাঙালি জাতি যুগে যুগে আর কিছু করতে পারছে আর না পারছে, বউ পেটানোতে ঐতিহ্য ক্রিয়েট করছে। এই ধারা আপনারা বজায় রাখতে হবে। আপনি তো মিয়া বাঙালি জাতির কলঙ্ক। আপনি এক্ষুনি যাবেন, জুতা খুলে হাতে নিয়ে যাবেন, তারপর এক্স ভাবির গালে তালে তালে জুতা মারবেন। বাবু আমি এই সমস্ত পারবো না। আপনারা পারতেই হবে, না পারলে আপনি বাঙালি হিসেবে ছোট হয়ে যাবেন। বাঙালি পুরুষের সুপ্রাচীন ঐতিহ্য আপনি ভাঙতে পারেন না হাসান ভাই। তুমি কইতেছ? খোলেন জুতা, খুলেন খোলেন জুতা। তুমি বলতেছ? অবশ্যই বলতেছি। যান যান। মুখের সামনে থেকে নোংরা স্যান্ডেলটা নামাও, অভদ্র গাধা কোথাকার, যাও এখান থেকে। তুমি তুমি হাতুড়িটা কোথায় আছে জানো নাকি? এটা পেরেক বেরিয়ে গেছে তো, স্যান্ডেল পায়ে দিতে পারছি না। আমার বের হও, আমার চোখের সামনে থেকে বের হও, তুমি এক্ষুনি বের হও। কি হাসান ভাই? ওরে বাবা রে, বাপ রে বাপ! আরে মিয়া মাইন না খেতে চলো এখান থেকে বাকি। আপনি বাপের পিড়িতে পারেন নাই? আরে বাপি রিপিট দিতে পারিনি মানে মিয়া, ওটা তো বাঘের গুহা এনে যাওয়াটা তোমার বলেছে। বাবু চলো তোমার বাসায় যাবো ভাই। আপনার মতো অকর্মার ডেকের সাথে আমি কোনোখানে যাবো না, আমি গেলাম। আরে ওই কই যাও মিয়া? বাবির ব্যবস্থা আমি নিজেই করব। আমি এমন একজনের দৈরা লোক দেখেন। আরে এই বাবু, কি তুমি কি আবার কোন মুসিবতের মধ্যে আমার ফালাই দিতে যেতেছো তুমি? মুসিবত কত প্রকার ও কি কি পুরো আপনি দেখবেন, খালি চাইয়া দেখেন আপনি। আরে এই এই বাবু, বাবু এই বাবু, আরে কি আসছো? হাত পাচ্ছি না, একটু দাঁড়াও। তোমার মাথায় যে এত বুদ্ধি, আগে তো বুঝতে পারিনি। মানুষ ব্রেকফাস্টের আগে জগিং করে, তুমি করছো ব্রেকফাস্টের পর। হোয়াট অ্যান আইডিয়া! এটা এমন কোনো আইডিয়ার বিষয় না যেটা নিয়ে কথা বলতে হবে। অবশ্যই ব্রিলিয়েন্ট আইডিয়া। ব্রেকফাস্টের আগে জগিং করলে প্রচুর ক্ষুধা লাগে, তখন গিয়ে 15-16টা পরোটা হাঁকিয়ে দিতে ইচ্ছে করে। আর ব্রেকফাস্টের পরে জগিং করলে তুমি যে ক্যালোরিটা গেইন করলে সেটা ধ্বংস করে দেয়। এই জন্যই তুমি এত সুন্দর, এত ফিট থাকতে পারছো। এটা আমি বহু আগে থেকে ফলো করি। গুড, আগে খাওয়া দাওয়া করি, তারপরে হাঁটি। গুড, ভেরি গুড। এই জন্যই তো তুমি এত সুন্দর, এত স্লিম, এত হট। তোমার সাথে না টানা 1 সপ্তাহ আমাকে কাটাতে হবে। হ্যাঁ, তোমার সাথে 1 সপ্তাহ না কাটালে আমি কিভাবে বুঝবো তোমার স্বাস্থ্যের রহস্য? আমি সেটা ফলো করব। আমাকে কেন ফলো করতে হবে আপনার? ফলো না করলে এই স্বাস্থ্যসম্মত বিষয়গুলো আমি কিভাবে জানবো? আমাকে ইয়াং থাকতে হবে না? আমি তো এখনো বিয়েই করিনি। আচ্ছা তুমি বলো, তোমার মতো সুন্দরী মেয়ে আমার মতো এরকম আনফিট মোটা লোককে বিয়ে করবে? জীবনেও না। তাহলে তাহলে আমাকে স্লিম হতে হবে না, এই চর্বি কমাতে হবে না, তা না হলে হবে? আচ্ছা এই জ্যোতি আজকে পড়তে আসবে না? জ্যোতি আজকে পড়তে আসবে না, শরীরটা ভালো না। কি হয়েছে ওর? কি হয়েছে? তো উত্তেজিত হবার কিছু হয় নাই, তেমন কিছু হয় না, যে হালকা ঠান্ডা লাগছে। চলো চলো দেখে আসি। আপনি প্লিজ আপনার কাজে যান, অফিস সামলান, পত্রিকা সামলান। হ্যাঁ, আমি বাসায় ফিরবো এখন। না না, তুই বুঝতে পারছো না,
এইসব বিষয় অবহেলা করা ঠিক না, নিউমোনিয়া হয়ে যাবে। চলো চলো। আচ্ছা প্লিজ শওকত ভাই, আমি অনেক টায়ার্ড, বাসায় গিয়ে আমাকে রেস্ট নিতে হবে, প্লিজ একটু বোঝেন। আর কিচ্ছু হবে না, চলো তো দেখে আসি। আপনারা তুমি অসুস্থ শুনে তোমাকে দেখতে চলে এলাম। আসেন, ভিতরে আসেন। একবার যদি ধরা পড়ো মহিলা কিন্তু তেদর তোর দাড়ি কিন্তু টাইমটা ছিঁড়ে ফেলবে। আরে আপনি কোনো চিন্তাই করেন না। তুমি উনি কে? উনি তো বিরাট ফরেজগার হুজুর ভাবি, সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রহমতুল্লাহ বরকাতুহু। ভাবি হুজুরের ঘরে ঢুকতে দেন। আসুন। আসেন হুজুরে মেহেরবান, আসেন, বসেন বসেন। ভাবি নাস্তা দিবেন না? না না, চা নাস্তার দরকার নেই। আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। প্রথমে আমার পরিচয়টা আপনাকে দিয়ে নেই। আমি এই মহল্লায় থাকি। আপনার বাড়ির 2 গলি পরে আমার বাড়ি, 23 নাম্বার। আগে তো আপনাকে কখনো দেখি নাই। দেখবেন কেমনে ভাবি, উনি হলেন অন্য ধরনের মানুষ, সারা বছর মক্কা মদিনায় পড়ে থাকে। এই জগৎ ওনারে আকর্ষণ করে না। জি বলেন, কি বলবেন? দেখেন মাজরণী, যৌবনের উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ নাই। পেট্রোল আর আগুন যদি একসঙ্গে থাকে তো আগুন জ্বলবেই। পৃথিবীর কোনো শক্তি নাই সে আগুন নিভায়। আমি বলতেছিলাম, একজন পুরুষ আর একজন নারী বিবাহ না করে যদি একই বাসায় থাকেন, শরীয়ত এটা কোনোভাবেই সমর্থন করে না। বিবাহ করে থাকলে কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন আপনারা বিবাহ না করে একই বাসায় থাকতেছেন তখন 10 জনে 10 কথা বলবে। তাছাড়া এই মহল্লার তো একটা নিয়মকানুন আছে নাকি? আমি এই মহল্লায় থাকি, মহল্লার নিয়মকানুন দেখাটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আপনারা যদি এইভাবে বসবাস করতে থাকেন, এই যে এলাকায় নবীন ছেলেমেয়েরা আছে তারা কি শিখবে বলেন? আমার মনে হয় তাদের শেখানোর জন্য আপনাদের একটা পন্থা অবলম্বন করা উচিত। আর আপনারা যদি কোনো পন্থা না নেন তাহলে আমি ভাবছি আমি আপনাদের বিরুদ্ধে
সালিশ বসাবো। তো আমাকে এখন কি করতে হবে? হয় আপনার হাসান সাহেবকে বিবাহ করতে হবে, আর না হলে এই বাসা ছাইরা অন্য কোথাও গিয়ে উঠতে হবে। আমি আবার বিয়ে করব আমার ডিভোর্সড হাজবেন্ডকে? ভাবি, বিষয়টা আপনি বুঝতে পারেন নাই। বিষয়টা কিন্তু একদম সোজা, কোনো জটিল কিছু না। আপনার একটা হিল্লা বিয়া করতে হবে। হিল্লা বিয়া হতেছে যে ধরেন হাসান ভাই ছাড়া অন্য কোনো পরপুরুষের সাথে আপনার বিবাহ বন্ধনে কিছুদিন আবদ্ধ হইতে হবে। এই জন্য কষ্ট করে আপনার কোনো পুরুষও খুঁজতে হবে না। আপনি আমারই বিয়ে করবেন, যদিও আমি আপনারা দেখতে পারি না, তবু হাসান ভাইয়ের জন্য এই স্যাক্রিফাইসটা আমি করবো। ভাবি, দরজা লক করলেন কেন? পুলিশকে ফোন করব, পুলিশ আসুক, তারপর তোমার হিল্লা বিয়ে আমি ছুটাচ্ছি। বাবু ভাই, পুলিশ কেন? এই প্ল্যানিংয়ের মধ্যে তো কোনো পুলিশ ছিল না। চুপ করবে না, দোয়ানুস পর। তোমার তো জানি না। কি মৌলবি তুই, দোয়ানুস জানাস না? আরে আমি কি মৌলবী? আপনি তোমার মৌলবী সাজায় আনছেন। বাবু ভাই, আমারে বাঁচান। আমার 14 গোষ্ঠীর কেউ কোনোদিন জেল খাটে নাই। আমি 1 2 3 কল লগে লগে ঝাইরা দৌড় দিবি। 1 2 3। এসবে কি দরকার ছিল? তুমি অসুস্থ মানুষ, এত কষ্ট করে এগুলো করতে গেলে কেন? কোনো অসুবিধা নাই, খান, একটু চাই তো। আজকে কি আপনি পড়বেন? আমি তো চলে এসেছি, আমি চাইলেই পড়াতে পারি। না থাক, আজ আর পড়বো না। তার চেয়ে বরং চলেন আমরা সবাই মিলে একটু গল্প করি। সেই গল্পই ভালো। তোমরা দুই নারী তোমাদের মতো করে গল্প করো, আমি শুনি, মুগ্ধ হয়ে শুনি। আপনি না অনেক প্রেমিক মানুষ। অবশ্যই, আমি কবি, আর কবি মানেই তো প্রেমিক। কবিতার প্রথম সুরই হচ্ছে প্রেম। তোমার আর উর্মির মধ্যে প্রচুর অমিল, আবার একটা জায়গায় মিলও আছে। কিরকম? যেমন ধরো, উর্মি রেগুলার ডায়েট মেনটেন করে, টান টান শরীর, শরীরে 1 ছটাক এক্সট্রা মেদ নেই। কোন প্রকার মেকআপে তাকে সুন্দর লাগবে সে সেটা জানে। কোন পোশাক পরলে তার শরীরে মানানসই হবে সে সেটাই পরে। ওর সৌন্দর্য হচ্ছে পলিশড ব্রিটিশ সৌন্দর্য। থ্যাংক ইউ শওকত ভাই। আর জ্যোতি, তুমি একদমই ডায়েট মেনটেন করো না, অযথাই তোমার শরীরে মেদ জমে আছে। কলে না গেলে তুমি মেকআপই করো না, তোমার কোনো পোশাক সচেতনতা নেই। একটা সুতির শাড়ি পরে তুমি তরতর করে ঘুরে বেড়াও। তোমার সৌন্দর্য হচ্ছে বন্য সৌন্দর্য, ওয়াইল্ড বিউটি। তো আপনার কোন বিউটিটা পছন্দ শওকত ভাই? ওয়াইল্ড বিউটি নাকি পলিশড বিউটি? দুটোই। কি বলেন? সুন্দর মাত্রই সুন্দর। আমি সব সুন্দরকে ভালোবাসি। তাজমহল, লালবাগ কেল্লা, বেলি ফুল, জুঁই ফুল, উর্মি, জ্যোতি, সবাইকে। আমার কাছে কোনো ভেদাভেদ নেই। আমি গাই সাম্যের গান। আপনি তো দেখি ভালোবাসার দোকান খুলে বসছেন। এক্স্যাক্টলি, আই অ্যাডমিট ইট। যাক, তোমরা এখন দুজনে বসে গল্প করো। ওয়াইল্ড বিউটি আর পলিশ বিউটি আমি প্রাণ করে দেখি। হ্যাঁ শফকাত, বল। ও, আমরা এই তো জ্যোতির এখানে। হ্যাঁ, জ্যোতির বাসাতে। ওকে ফাইন, তো চলে আয়, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আয়। ওকে, বাই। উর্মি, সব কাজের আসার কি দরকার? আমরা তিনজন এখানে ভালো আছি না?
ওকে ফোন করে না করে দেবো যেন না আসে। ফোন করো। না শওকত ভাই যখন আসতে চেয়েছে আসো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি করছি। ছবে না, একদম ছবে না আমাকে। ওরে বাবারে, আচ্ছা ঠিক আছে শোবো না, কিন্তু আমি কি করছি? আমি তো কিছুই করি নাই, তুমি আমার উপরে খেপতেছো কেন? তোমার আশকারা না পেলে বাবু একা এরকম একটা কাজ করতে পারে? বলো সম্ভব কখনো? না, তুমি যখন বলছো তখন তো তুমি ভাইবেই বলছো সম্ভব না, সম্ভব না। মেয়ের কথা শোনাটাই আমার ভুল হয়েছে। তোমার এখানে এসে আমি তোমাকে একটু দয়া করেছিলাম, এটা আমার জীবনের সবচেয়ে চরম ভুল হয়েছে। আমি তোমাকে স্কুল থেকে পিক করবো, পিক করে সোজা বাসায় চলে যাব, তারপরে তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ করবে না, কোনো ফোন করবে না। প্লিজ ইলোরা, তুমি চলে গেলে আমার কি হবে তুমি একবার চিন্তা করে দেখো। এই যে তুমি আমার সাথে চিৎকার করো, তুমি আমার দিকে চোখ রাঙাও, তুমি আমাকে লাথি গুতা মারো, তুমি চলে গেলে কে মারবে, কে চিৎকার করবে? এই বাড়িটার কি হবে তুমি একবার ভাবো। তুমি যে আমার সাথে চিৎকার করো তাতে আশেপাশের লোকজন মনে করে যে এই বাড়িতে মানুষ আছে, তুমি চলে গেলে তো এই বাড়িটাকে একটা মরা বাড়ি পূর্ণ মনে হবে। তুমি কি আমার সাথে ফাইজলামি শুরু করছো আবার? তুমি আমাকে নিয়ে টিজ করো, টিজ করো আমাকে নিয়ে। তোমার সাথে কথা বলাই ভুল হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি প্রবলেম করছি তো, আমি বাড়ির বাইরে চলে যেতেছি, তাও তুমি থাকো। প্রয়োজনে আমি সিঁড়ির নিচে চৌকি পাইতে ঘুমাবো। ঢাকা কলেজের সামনে থেকে আমি একটা চৌকি কিনে নিয়ে আসবো, ওখানে সুন্দর সুন্দর চৌকি পাওয়া যায়। তুমি আমার একটা চয়েস করে দিও প্লিজ প্লিজ। ঠিক আছে থাকো। রেল স্টেশনে গিয়ে থাকবা, তাও থাকো। সাত আসমানের উপরে থাকবা, সেটাও থাকো। কিন্তু আমাকে তুমি মাফ করো। আই হেট ইউ আমি। এইটা তুমি ঠিক কথা বলছো, আমি আসলে হেট করার মতো একটা মানুষ। তুমি এক কাজ করো, তুমি আমার গালে জোরে একটা থাপ্পড় মারো তো, তাতে তোমার রাগ কিছুটা পানি হবে। মারো মারো। ডিসকাস্টিং একটা লোক। বাবু তো তোমার সাথে এটা করছে, ঠিক আছে আমি বাবুরে ধরে আনতেছি, ওরে এমন পেদানি দিব যে ও তোমার পায়ে ধরে মাপ যাবে। প্লিজ ইলোরা প্লিজ, তুমি যাও না প্লিজ। শোনো শোনো, বাবু এখানে আসবে, আইসা তোমার পায়ে ধরে 2000 বার মাপ চাবে, পায়ে ধরে গড়াগড়ি খাবে, দরকার হলে আমি নিজেও গড়াগড়ি খাবো, বউয়ের পায়ের নিচে আমি নিজের বেহেস্ত বানাবো। তাও তুমি যাও না প্লিজ ইলোরা প্লিজ প্লিজ। তোমার প্রত্যেকটা কথা শুনলে আমার রাগে গা জ্বলে যায়। খবরদার বলছি, তুমি আমার সাথে আর কোনো কথা বলার চেষ্টা করবে না, একদম না ইলোরা প্লিজ, একদম না ইলোরা, ইলো প্লিজ প্লিজ, একদম কথা বলবে না, একদম হাত দিবে না। নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতল, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা।
আমাকে এখন কি করতে হবে? হয় আপনার হাসান সাহেবকে বিবাহ করতে হবে, আর না হলে এই বাসা ছাইরা অন্য কোথাও গিয়ে উঠতে হবে। আমি আবার বিয়ে করব আমার ডিভোর্সড হাজবেন্ডকে? ভাবি, বিষয়টা আপনি বুঝতে পারেন নাই। বিষয়টা কিন্তু একদম সোজা, কোনো জটিল কিছু না। আপনার একটা হিল্লা বিয়া করতে হবে। হিল্লা বিয়া হতেছে যে ধরেন হাসান ভাই ছাড়া অন্য কোনো পরপুরুষের সাথে আপনার বিবাহ বন্ধনে কিছুদিন আবদ্ধ হইতে হবে। এই জন্য কষ্ট করে আপনার কোনো পুরুষও খুঁজতে হবে না। আপনি আমারই বিয়ে করবেন, যদিও আমি আপনারা দেখতে পারি না, তবু হাসান ভাইয়ের জন্য এই স্যাক্রিফাইসটা আমি করবো। আমি তো কিছুই করি নাই, তুমি আমার উপরে খেপতেছো কেন? তোমার আশকারা না পেলে বাবু একা এরকম একটা কাজ করতে পারে? বলো সম্ভব কখনো? বাবু, আমার এত বড় সর্বনাশটা না করলে তোমার আজকে কি হইতো? সর্বনাশ আপনার কি হয়েছে? আপনার কি সর্বনাশ হয়েছে হাসান ভাই? সর্বনাশ হচ্ছে আমার। ঝাঁটার বাড়িতে একটা মাটিতে পড়ে নাই। দেখেন হাত কাইটা পাইটা কি অবস্থা, একাকার অবস্থা। ওই মহিলা কোনো মানুষ না, একটা সাক্ষাৎ আজরাইল। আজ যাই হোক আর যাই হোক, সে আমার এক্স ওয়াইফ। খবরদার তার সম্পর্কে কোনো বাজে কথা তুমি বলবে না বাবু, আমি খবরদার বলে দিতেছি তোমারে। আপনি কি সিরিয়াসলি বলতেছেন হাসান ভাই? অবশ্যই সিরিয়াসলি বলতেছি। তোমাকে আরো একটা কথা বলি, ফাইজলামির একটা লিমিট আছে। তুমি আজকে যে ফাইজলামিটা করছো সেটা হলো সর্বোচ্চ লিমিটের। তার জন্য আমার একটা অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে আপনার? হিলোর বাড়ি ছেড়ে চলে গেছে। বলেন কি আপনি? ভাবি বাড়ি ছেড়ে চলে গেছে? আমি তো একটা হালকা ফাইজলামি করছিলাম। বাড়ি ছেড়ে চলে যাবে আমি বুঝতে পারিনি। বুঝবা কেমনে? যদি বুঝতাই তাহলে তো অনেক ভালো কাজ হইতো। শোনো, তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমার জোড়া লাগতে যাওয়া সম্পর্কটা আবার ভেঙে গেল। আপনার সম্পর্কটা কই জোড়া লাগতেছিল হাসান ভাই? আপনি তো প্রতি রাতে ঘর থেকে বাইরে হয়ে যেতেন। আপনার বাইরে করে দিত, আপনি সিঁড়ির মধ্যে ঘুমাই থাকতেন, আমি দেখতাম না। হ্যাঁ, ঘুমায় থাকলে তোমার অসুবিধা কি? আমি তোমার কাছে বিচার দিছি যে আমাকে সিঁড়ির নিচে ঘুমাইতে হয়। আমার বউ যদি আমার সিঁড়ির নিচে ঘুমাইতে বলে আমি সেখানে রাত কাটবো। যদি জাহান্নামে রাত কাটাতে বলে আমি সেখানে রাত কাটাবো। যদি আমাকে দাঁড়ায় থাকতে বলে আমি দাঁড়ায় থাকবো। যদি বসে থাকতে বলে আমি বসে থাকতে বলবো। কি ক্লিয়ার? ক্লিয়ার তুমি? হাসান ভাই আপনার ভাবির এত ভালোবাসে, আমি তো কখনো বুঝতে পারিনি। কেমনে বুঝবা? তোমরা কি বুঝের মানুষ? একটা সম্পর্ক গড়ে তুলতে অনেক সময় লাগে, আর সেটা এক মুহূর্তের মধ্যে ভেঙে দেওয়া যায়। তোমরা হলো ভাঙিয়ে দেওয়ার দলে। হাসান ভাই আপনি একদম কোনো টেনশন করেন না। আমি যেমনি পারি ভাবিরে হাতে পায়ে ধরে ম্যানেজ করে আমি বাসা ফিরে আসবো। কোনো লাভ নাই। ধনুক থেকে তীর ছুটে গেছে, এখন আর তারা ফেরানো যাবে না। হাসান ভাই আপনি প্লিজ আমার মাফ করে দেন। আমি আসলে বুঝতে পারিনি যে ভাবিরে কষ্ট দেওয়ার কারণে আপনি এতটা কষ্ট পাবেন। আপনি প্লিজ আমার মাফ করে দেন। রাখো তোমার মা ফাজিল কথা। দেখ এটা আমি কি করলাম? ভাবির একটা ফোন দেই। ঠিক হয় না আমার। তোর ফাইজলামিটা আসলে বেশি করে ফেলি আমি সবসময়। হ্যালো ভাবি, ভাবি আমি বাবু। ভাবি লাইনটা কাটবেন না ভাবি প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো। মাস্টার তুই কবিতাটা পড়ছিস? কোনটা? আরে যেটা, আমার হৃদয়ে একটা বাসনার কাঁটা ফুটেছিল, অনেক চেষ্টায় একদিন আমি সেই কাঁটাটা তুলে ফেললাম। তারপর থেকে আমি আমার হৃদয়ের অস্তিত্বই টের পাই না। পড়ছিস? পড়ছি। খুব সহজ সরলভাবে বলা। পৃথিবী যখন খুব জটিল হয়ে যেতেছিল তখন ধর যে মাচাতো কোত্থেকে আইসা এই ভারী ভারী কথাগুলারে খুব সহজভাবে বলে ফেলল। কিন্তু ওই কবিতাটার মধ্যে না কোনো রাগ ঢাক নাই, আমার এটা ভালো লাগে না।
কীরকম? এই যে কবি নিজে থেকেই বলে দিল বাসনার কাটা ফুটেছে। কেন খালি কাটা বললো তো হইতো, তাতে মাত্রাও ঠিক থাকতো, পাঠকের সামনেও হাজারো জানলা খোলা থাকতো ভাবনার। তা না, উনি ডিরেক্ট বলে দিলেন বাসনার কাটা, দ্য থর্ন অফ প্যাশন। দরকার ছিল না কোনো। কিন্তু বন্ধু, এক একজনের এক্সপ্রেশন কিন্তু এক এক রকম। ইউ হ্যাভ টু রেসপেক্ট দেয়ার থটস। হইতে পারে। তবে আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় মাচাদোর কবিতাগুলোর মধ্যে না কোথায় যেন একটা বড় রকমের ত্রুটি আছে। কীরকম? না ধর, মাচাদোর কবিতাগুলো কিন্তু অনেক বেশি মাত্রায় অর্থ বহন করে, আর এত বেশি অর্থ বহন করে যে কখনো কখনো ধর রূপকের পর্যায়ে পড়ে যায়। তাছাড়া ধর যে লাইনে লাইনে যদি অর্থ খুঁজতে হয়, তখন কিন্তু বন্ধু কবিতা ক্লান্ত হয়ে পড়ে। এটা আমার কথা। কাইন্ড অফ রাইট ইউ আর। সেই বাবু কিরে, ও না থাকলে কিন্তু একদম জমে না। ও থাকলে কিন্তু মাচাদোর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তো। তা হয়তো করতো। বাবু একটু পেইনের মধ্যে আছে, ও হাসান ভাইয়ের বউর বাসায় গেছে। কেন? আছে, একটু ঝামেলা আছে, ওর উপর রাগ করে হাসান ভাইয়ের বউর বাসা ছেড়ে চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, থাক, আমি যাই আজকে। ঠিক আছে। শোন, কালকে আর আসিস না, কালকে আমি একটু ব্যস্ত থাকবো, তোর টাইম দিতে পারবো না। কেন? আজ কাজ আছে, কালকে আমি একটু জ্যোতির সঙ্গে সময় কাটাবো। যদি কি কেন আসবে? জ্যোতি আসবে না, আমিও যাবো না। আমি জ্যোতি নিয়ে ভাববো, সারাদিন মনে মনে সময় কাটাবো, বাসনার কাটা ফোটাবো। বাসনা আর কাটা, দ্য থর্ন অফ প্যাশন। যা। সেই মনে মনে ভাবনা, বাসনা আর ভাবনা। ভাব যে কোন দিস। আমি গেছিলাম ভাবির বাসা, আমার সাথে দেখা করে নাই। আপনি একটা কল দিবেন? লাভ নাই, ইলোরারে তো আমি চিনি। আমি এটা কি করলাম? সব কিছু হয়েছে আমার জন্য। তা হয়েছে, যা হয়েছে এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। বাবু, তোমার কাছে মদ আছে, এটা দাও, খাই। না, এই জিনিস আমি আপনার দিব না। হাসান ভাই, আপনার ফোনটা একটু দেন, দেন না। হাসান, তুমি আবার ফোন করেছো? কত বড় সাহস তোমার? ফোন ধরছে, কথা বলো, কথা বলো। হ্যালো ইলোরা। তুমি কখনো আমাকে আর ফোন করবে না। বস, আপনি কাইন্দা দেন, কাইন্দা দিলে কাজ হবে, ভাবি ফিরে আসবে, কাইন্দা দেন। হ্যালো ইলোরা, প্লিজ তুমি ফিরে আসো, প্লিজ। আমাকে আরেকটা চান্স দাও তুমি। আমি ফিরে আসতে পারি, তবে একটা শর্তে। শর্ত? সব শর্তে রাজি হয়ে যান। আগে হলো ফ্যামিলি, তারপর সবকিছু। আপনি রাজি হয়ে যান। কি শর্ত? আগে বলো, তুমি শর্ত মেনে নিবে? শর্ত বলার আগেই মেনে নিতে বলতেছে। হাসান ভাই, আপনি রাজি হয়ে যান। আগে হলো ফ্যামিলি। আপনি দেখেন, আপনি রাজি হয়ে যান, ভাবি ফিরে আসবে। বলেন, আপনি সব শর্তে রাজি, বলেন। কি মানবে আমার শর্ত? ভাই, আপনি না করেন না, রাজি হয়ে যান। আপনার পায়ে ধরছি, প্লিজ ভাই, পায়ে ধরছি আপনার। আচ্ছা ঠিক আছে, আমি সব শর্ত মানবো। বলো কি শর্ত? ইয়েস। তোমাকে বাবুকে বাসা থেকে বের করে দিতে হবে। ও যদি ওই বাসায় থাকে, আমি আর কখনোই ফিরব না। কি রাজি? কথা বলছো না কেন?
ভাই আপনি বলেন রাজি, যে কোনো শর্তে রাজি, আপনি ভাবিরে ফিরে আনেন, বলেন রাজি। রাজি। সকালের সূর্যটা উঠে উঠি, বৈশাখ মাস, বইছে দক্ষিণা হাওয়া, আলোর সূচনা গুটি গুটি পায়ে এসে কেবল ছুঁয়েছে আচ্ছা, সুমন এলো না কেন? ওই জানেন আমি আসবো? ওই আপনি আসার একটু আগেই গেল, ওর বউ একলা বাসায়। ওর বউকে নিয়ে আসলেই তো পারতো, কেমন বেশ জমি আড্ডা মারা যেত। আরে বাবা রে বাবা, সুমনের বউ আমাদের আড্ডায়, আর লোক পালেন না। শুনেন, দুইটা আছে, আলবালুপা নেপোলিয়ান, কোনটা খুলবো, লাল না সাদা? কেন তুমি জানো না আমি সব ছেড়ে দিয়েছি? সে কি, কবে? মাস 2। না না শকত ভাই, বিড়াল দুধ খাওয়া ছাড়তে পারে, আপনি ইম্পসিবল। ও মাই গড। অবাক হলে তো? 2 মাস ধরে নো রাইস নো অ্যালকোহল মেনটেন করে যাচ্ছি। ভালো ভালো ভালো, খুব ভালো। আপনারা সবাই মিলে ভালো ভালো অভ্যাস করেন। একজনে যে মাগরিবের আজান দিছে, বাসায় গেছে, আপনি অ্যালকোহল ছেড়ে দিচ্ছেন। আচ্ছা আমি কি করবো বলেন তো? আমি এক কাজ করি, আমি না এই যে লেখালেখি ছেড়ে দিই। অ্যালকোহল ছাড়া এমন কোনো কঠিন কাজ না, তুমি চেষ্টা করো, তুমিও ছাড়তে পারবে। সহজ? অবশ্যই। একজন কবিকে মাতাল করার জন্য তার কবিতাই যথেষ্ট। আর কবি তো আমজনতা না যে মদ খেয়ে তাকে মাতাল হয়ে যেতে হবে, কবিতা খেলেই তো মাতাল হয়ে যাবে সে। শকত ভাই প্লিজ, আপনার এই সমস্ত ভুজুং বাজুং কথা না অনেক শুনছি, আর শুনতে ভালো লাগতেছে না, বাদ দেন, অন্য কিছু বলেন। জ্যোতির বাসায় গিয়েছিলাম আজ। জানি, উর্মি বলছে। মেয়েটা অনেক ভালো। আই লাইকড হার এ লট। শি ইজ হোয়াইট বিউটি। নারী খুব ভালো জিনিস, আবার খুব খারাপ জিনিস। কিরকম? নারী যেমন সৃষ্টিও করে, আবার মানুষকে ধ্বংসও করে। সার্গেই ইয়াসিনিনের কবিতা পড়েছো কখনো? রুশ কবি? অনেক প্রতিভাবান কবি ছিলেন তিনি। হঠাৎই 27 বছর বয়সে বিয়ে করে বসলেন সেই সময়ের বিখ্যাত সুন্দরী ইসাডোরা ডানকানকে। তারপরে তীব্রভাবে জীবন শুরু করলেন কবি। সেই সময় তার কবিতাগুলো নতুন মাত্রা পেল এই সুন্দরী মহিলাকে পেয়ে। তারপর একের পর এক সার্থক শিল্প তৈরি হলো। তারপর বিয়ের পর মাত্র 1.5 বছর বাঁচলেন। ঠিক 28.5 বছর বয়সে মারা গেলেন তিনি। সুইসাইড কেস। প্রথমে হাতের শিরা কাটলেন, তারপর সেই শিরার রক্ত দিয়ে লিখে গেলেন শেষ কবিতা। তারপর ভ্যানিশ, গলায় ধরে নিলেন। কি বলেন? কেন? ওই যে বললাম নারী। হায় রে নারী। নারী যেমন শিল্প সৃষ্টি করে, তেমনি মানুষকে ধ্বংসও করে। নারী মানুষকে তীব্রভাবে বাঁচতে শেখায়, তারপর সবটুকু তীব্রতা পেয়ে যাওয়ার পর বেঁচে থাকার প্রতি অনীহা সৃষ্টি করে। মনটা উদাস হয়ে গেল। দাও দেখি এক পেগ দাও।
আর শুভন যে কেমন আছেন শোভন ভাই? এই তো আছি। তোমার কি অবস্থা? এই তো শোন, সিএনজি ট্যাক্সি কিছুই পেলাম না। এত রিস্ক নিয়ে রাতে বাসায় ফিরবো না, রাতটা তোর এখানেই থাকবো। ঠিক আছে, আমার বাসায় থাকার দুইটা শর্ত। দুইটা শর্ত? কি কি? এক, গলা পর্যন্ত মদ খেতে হবে। আর দুই? দুই, বউয়ের ভয়তে মিয়ম করতে পারবি না। হ্যাঁ? কিছু ব্যাগ বুঝাইতেছিস কেন? কোথাও যাবি? কি কথা কস না কেন বাবু? কি রে বাবু? হাসান ভাই চায় না আর আমি বাসায় থাকি। হোয়াট? আর বউ কইছে হয় হ্যাঁ থাকবে না আমি থাকবো। মানে কি? হাসান ভাই তোর এরকম শর্ত দিবে কেন? তার বউ আর তুই কি সেম নাকি? কই দিবি দোস্ত? ভালো করে দেখি তোরে। ফাইজলামি করছিস না তো? মন মেজাজ খারাপ আছে। শোন, আমি যদি তোর সাথে কোনো অন্যায় ব্যবহার খারাপ ব্যবহার করে থাকি আমার মাফ করে দিস। আমি সবার কাছে মাফ চাইতেছি। আচ্ছা কি হয়েছে আমার একটু খুলে বলতো? কি হয়েছে রে বাপ? দেখে আমি ম্যানেজ করতে পারি কিনা বল। ওই বেটা তুই কেন? সপ্ত আসমান থেকে যদি ঈশ্বর নামে আসে ওই মহিলারে ম্যানেজ করতে পারবে না। বহুত কেচাইলাম ওই, বহুত কেচাইলাম ওই। আচ্ছা ঠিক আছে, আমার আগে খুলে বল, আমি দেখবো ম্যানেজ করতে পারি কিনা। তুই আমার বল আগে। দেখ, আমি মানুষটা খারাপ হইতে পারি, আমি অনেক কিছু করতে পারি, কিন্তু আমি কারো অপমান সহ্য করতে পারি না। আমার রক্ত হলো নীল রক্ত। কবিরা অপমান সহ্য করতে পারে না। তো তুই কই যাবে ঠিক করছিস? তো তোর সাথে যদি মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করতে ইচ্ছে করে আমি কি করবো? জানি না কই যাবো, তবে তেঁতুলিয়া যাইতে পারি। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতান। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর
মাখামাখি তোর করতল, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। তোমাকে বাবুকে বাসা থেকে বের করে দিতে হবে। ও যদি ওই বাসায় থাকে আমি আর কখনোই ফিরবো না। শোন, আমি যদি তোর সাথে কোনো অন্যায় ব্যবহার, খারাপ ব্যবহার করে থাকি আমার মাফ করে দিস। আমি সবার কাছে মাফ চাইতেছি। আচ্ছা কি হয়েছে, একটু খুলে বলতো কি হয়েছে রে বাপ, দেখে আমি ম্যানেজ করতে পারি কিনা বল। ওই বেটা তুই কেন, সপ্ত আসমান থেকে যদি ঈশ্বর নামে আসে ওই মহিলারে ম্যানেজ করতে পারবে না। বহুত কে চাইলাম ওই, বহুত কে চাইলাম ওই। আচ্ছা ঠিক আছে, আমার আগে খুলে বল, আমি দেখবো ম্যানেজ করতে পারি কিনা। তুই আমার বল আগে। দেখ, আমি মানুষটা খারাপ হইতে পারি, আমি অনেক কিছু করতে পারি, কিন্তু আমি কারো অপমান সহ্য করতে পারি না। আমার রক্ত হলো নীল রক্ত, কবিরা অপমান সহ্য করতে পারে না। তো তুই কই যাবে ঠিক করছিস? তো তোর সাথে যদি মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করতে ইচ্ছে করে আমি কি করবো? জানি না কই যাবো, তবে তেঁতুলিয়া যাইতে পারি। বহিমিয়ান জীবনটা কেমন সেটা দেখতে চাই। ওই আমার নিয়ে যা। তুই নিতে পারলে ভালো হতো, কিন্তু নেব না। কেন বস? তুই হলে ক্যাচেলা মানুষ, তুই গেলেই 4-5টা কোচি মেয়ে জোগাড় করে ফেলবি। বহিমিয়ান জীবনে কোচি মেয়েদের কোনো স্থান নাই, বহুত ঝামেলা। আর তাছাড়া মেয়ে মানুষের বহুত সেফটির দরকার আছে। ওদের ওই আলাদা টয়লেট লাগে, এটা লাগে সেটা লাগে, এগুলো এনে ছোটা কঠিন না। বাবু কই যা? দেখো বাবু, আমি জানি যে আমি খুবই বোকা ধরনের একজন মানুষ, সবকিছু আমি ম্যানেজ করতে পারি না, কিন্তু এইটুকু অন্তত বুঝতে পারি যে নিজের স্বার্থের জন্য অন্যের ঘর ছেড়ে চলে যাওয়াটা ঠিক না। দেখো বাবু, ইলোরা তোমাকে ঘর ছেড়ে চলে যেতে বলছে, কিন্তু আমি তো বলি নাই। আপনিও তো রাজি হয়েছেন, অন্যায়? হ্যাঁ রাজি হয়েছি, কিন্তু কোন বিষয়ে কোন পরিস্থিতিতে রাজি হয়েছি সেটা তোমার মনে নাই। আরে মিয়া, তুমি তো বারবার আমারে বলতেছিলা যে যে কোনো শর্তে আপনি রাজি হয়ে যান। আমি বলছি আমার যেটা মনে হয়েছে আমি বলছি। আমি কি ভাবছি ভাবি আমার বাসা থেকে তারাই দিতে বলবে? ভাই তুমি কি ভাবতেছো সেটা কিন্তু আমি বুঝতে পারছি। তুমি ভাবতেছো আমি একটা স্বার্থপর মানুষ, আমার জন্য তোমাকে বাসা ছেড়ে চলে যেতে দিতেছে, তাই না ভাই? দেখেন হাসান ভাই, এই দুনিয়ায় সবাই স্বার্থপর, আপনি নিজের স্বার্থহীন কেন ভাবতেছেন? হ্যাঁ সবাই স্বার্থপর, ঠিক আছে, তো তুমিও স্বার্থপর। তুমি তোমার স্বার্থ ছেড়ে চলে যেতেছো কেন? হাসান ভাই, আমি হলাম কবি, মনুষ্য শ্রেণীর মধ্যে সবচেয়ে কুলীন শ্রেণী। আপনার রক্ত হলো লাল আর আমার রক্ত নীল। আপনি সব কিছু করতে পারবেন না যেটা আমি করতে পারবো। আপনাদের কারো মধ্যে স্যাক্রিফাইস করার কোনো মেন্টালিটি নাই। বাবু তুমি ঠিকই বলছো। হ্যাঁ আমি তোমার মতো কবিতা লিখতে পারি না, ঠিক আছে, তোমরা কবি, কিন্তু স্যাক্রিফাইসের কথা যদি বলো, আমি কিন্তু ভাই পারি, আমি কিন্তু করি। বাবু প্লিজ তুমি যাও না ভাই, আমার কথাটা শোনো প্লিজ ভাই, যাও না। তুমি চলে গেলে আমি নিজেরা মাফ করতে পারবো না বাবু, প্লিজ। শুনেন হাসান ভাই, এখন আমি আপনার সামনে আসছি তো, তাই আমার কথা খুব মনে হইতেছে। কালকে সকালেও মনে হবে, পরশু সকালেও মনে হবে। তারপর ধানমন্ডি লেগে বসে ভাবির সাথে যখন ফুচকা খাইবেন তখন সব ভুলে যাবেন। ভুলে যাবেন বাবু নামে আপনার একটা ছোট ভাই ছিল। বাবু
ম্যাম আমি কে? সাজ্জাদ। আমি না বলে সাজ্জাদ নামটা বললেই তো পারো। তুমি কি অমিতাভ বচ্চন হয়েছো যে তোমার ভয়েসটা আমি মুখস্থ করে বসে আছি যে তোমাকে চিনবো আমি? না ম্যাম। ম্যাম করতেছো কেন বোকার মতো? কি বলবা তাড়াতাড়ি বলো। ফোনে তো বলতে পারবো না, সামনে এসে বলি। কেন সামনাসামনি কেন দেখা করতে হবে? সেটা ম্যাম একটু এসে বলি। বাবু সংক্রান্ত কোনো বিষয় না তো? বাবুর ব্যাপারে যদি কোনো রিকোয়েস্ট করো তোমাকেও কিন্তু বাড়ি ছাড়া করবো। না 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 না, বাবু সংক্রান্ত কোনো বিষয় না ম্যাম, এমনি এমনি মানে আপনাকে অনেকদিন দেখি না তো তো ভাবলাম যে মানে দেখি আপনাকে একটু মিস করছিলাম তাই। ইয়ার কি করো তুমি আমার সাথে? জি, সম্পর্কটা যেহেতু ভাবি দেবরের ইয়ার কি তো একটু করতেই পারি, তাই না ম্যাম? ফাজিল বিয়াদব কথা। বাবু ভাই তুমি চলো আমার সাথে। কোথায়? প্রথমে তেতুলিয়া, তারপর টেকনাফ। মানে কি? মানে বোঝো না? তোমার জন্য আমি ঘর ছাড়া হইছি। এখন আমি রাস্তায় রাস্তায় ফে করে ঘুরে বেড়াবো আর তুমি ঘরের মধ্যে পায়ের উপর পা তুলে সিগারেট ফুঁকবা না? তোমার সানডে মানডে যদি ক্লোজ না করছি তো আমার নাম বাবু না। আমার জন্য তুমি ঘর ছাড়াবো কেন? আমি কি ক্ষতিটা করছি তোমার? কি ক্ষতি করছো মানে? তোমার যে মাওলানা সাজায় নিয়ে গেলাম ওই মহিলার কাছে, তুমি অ্যাক্টিং এ ফেল করছো কেন? আমি কি ইচ্ছা করে ধরা খাইছি? আমি কত পাকা অ্যাক্টর। পিঠে একদম লাশ বানাই দিব। ওই বেটা ওই তোরে কইছি না ওই মহিলা খুব তেদর, তুই অ্যাক্টিং প্র্যাকটিস করলি না কেন? হ্যাঁ, প্র্যাকটিস তো ঠিক মতোই করছিলাম। যখন গেলাম গিয়ে দিয়ে ওই মহিলার হাতে একটা ঝাড়ু, ওই ঝাড়ুটা দেখে আমার সব কিছু গোলাই গেল। গোলাই ফেলছো, ভালো করছো। এখন চলো দুজনে একসাথে ঘর ছাড়া হই। আমি কেন বাড়ি ছাড়া হব? তোমার বাড়ি থেকে বের করেছে, তুমি বেরোয় যাও। তুমি আমার এর মধ্যে আমার কেন পাচাইতেছো? তোমার কেন পাচাইতেছি? কারণ আই এম ইন লাভ উইথ ইউ, আন্ডারস্ট্যান্ড? ক্লিয়ার? কি ধরনের কথা হলো? খুব ভালো ধরনের কথা হইলো। চলো আমার সাথে। আচ্ছা যাইতেই যদি হয় তাহলে 2-3 ঘন্টা সময় দাও, একটু ব্যাগ ট্যাগ গুছায় সুন্দর করে যাই। ব্যাগ গুছাইতে হবে না, আমার ব্যাগে আমার যে কাপড় আছে দুজনে রয়ে যাবে। চলো। মানে কি? মানে হইলো এখন এই মুহূর্তে থেকে আমরা দুজন যাযাবর বহিমিয়ান। বহিমিয়ান? আমি বহিমিয়ান হতে যাবো কোন দুঃখে? বাবু ভাই, বহিমিয়ান হওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চা খাই, দুপুরবেলা ভাত খাই, একটু বিছানায় গড়াগড়ি করি। আমি খুবই গৃহী টাইপের একটা মানুষ। যাযাবর যদি হইতেই হয় তুমি হও, যাযাবর হওয়ার কোনো ইচ্ছা আমার মধ্যে নাই। তুমি থাকো, আমি চাই। হ্যালো, গত রাতে বাসায় আসুনি কেন? সাফকাতের বাসা থেকে বেরোতে একটু রাত হয়ে গেছিল দীপা। সিএনজি ট্যাক্সি কিছুই পাচ্ছিলাম না, পকেটে আবার টাকা ছিল, তাই রিস্ক নিয়ে আর বাসায় ফিরিনি। কেন? সাফকাতের বাসায় অনেক রাত হয়ে গেল। তোমাকে কে বলেছিল সাফকাতের বাসায় যেতে? কেউ কি মাথা দিব্যি দিয়েছিল? না, সেটা দেয়নি। তুমি একটাবার ভাবলে না আমি বাসায় একা, আর আমার শরীরটাও ভালো না? তোমার উচিত ছিল আমাকে সময় দেয়া। আমি একা একা বাসায় রাত কাটলাম। তুমি
তুমি জানাতে তো পারতে অ্যাটলিস্ট আমাকে, পারতে না? মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল দীপা। কেন, তুমি যে বাসায় ছিলে সেখানে কোনো কারো মোবাইল ছিল না? না সেটা ছিল, কিন্তু তোমার নাম্বার তো আমার কাছে মুখস্থ নেই। তাছাড়া এমন কোনো উপায় ছিল না যে আমার মোবাইল থেকে তোমার নাম্বারটা বের করে তোমাকে ফোন করব। বাহ, তোমার বলতে লজ্জা লাগছে না যে তোমার নিজের বইয়ের নাম্বার তোমার মুখস্থ নেই? আমি সরি দীপা। সরি? সরি ইজ নট ইনাফ অ্যাট অল। কই, আমি তো কোনো বন্ধুর বাসায় যাই না, আর সেখানে গিয়ে রাত কাটানো তো প্রশ্নই আসে না। তুমি কি করবে? আমি যদি সারা রাত একটা বন্ধুর বাসায় কাটিয়ে বাসায় আসতাম, তুমি আমাকে মেনে নিতে? আমার জন্য রুটি আলু ভাজি বানিয়ে আমার জন্য ওয়েট করতে? তোমরা না, তোমরা আসলে সবাই এক একটা করে। তোমরা নিজেরা যেটা করো সেটা বউকে করার পারমিশন দেওয়ার মতো কারেজটুকু তোমাদের কারো নেই। দীপা, শোনো, তুমি বলছিলাম আমি যখন ঘুমাবো আমার কানে কাছে বসে মোবাইলে কথা বলবি না? আমি সরি দোস্ত, দীপা ফোন করছিল। সরি ইজ নট ইনাফ। ঘুমায় ঘুমায় কি সুন্দর শব্দ দেখতেছিলাম। মানে? আরে আমার ঘুমের মধ্যে আমার কবিতার লাইন খেলা করে। আমি তো স্বপ্ন দেখি কবিতারে, ঘুম থেকে উঠাই টুক করে এটা লিখে ফেলাই। অদ্ভুত তো। অদ্ভুতের তো কিছু নাই, বিশ্বাস করিস না? এই দেখ, এই দেখ আমার মাথার কাছে কাগজ কলম রাখা আছে। আমার ঘুম ভাঙলেই আমি কবিতাটা লিখে ফেলি, তারপর আবার ঘুমাই। তো আজকে কি লাইন স্বপ্ন দেখলি তুই? আর দেখতে পারলাম কোথায় বেটা, বউয়ের সঙ্গে ফ্যাস 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 করে তো মুডটাই নষ্ট করে দিলি। আমি শব্দগুলো দেখতে পারলাম না। আরে বাবা, যে কটা লাইন মনে আছে সে কটাই বল আমাকে শুনি। বেলাভূমির উপর দরজাগুলো খোলা, দরজাগুলো খোলা নির্বাসনে, চাবিগুলো রাখা আছে লাইট হাউসদের লোকের কাছে, এবং প্রবেশদ্বারে পাথরের চক্রের উপর ভেঙে পড়ছে রোদ। বাহ, তারপর? তারপর তো তোমার এই বোরিং ফোন কল। কবিতাটা শেষ করতে পারলে তো? আচ্ছা, আমি কিভাবে ক্ষমা পেতে পারি আমাকে একটু বল। একটা শর্তে তুই মাপ পাইতে পারিস। তুই এক লাইনের মধ্যে যদি কবিতাটা শেষ করতে পারিস তাহলেই মাপ পাবি, নাহলে মাপ নাই। কবিতার খেলা? হ্যাঁ, বলতে পারিস। ঠিক আছে, বল শুনি। বেলাভূমির উপর দরজাগুলো খোলা, দরজাগুলো খোলা নির্বাসনে, চাবিগুলো রাখা আছে লাইট হাউসের লোকদের কাছে, এবং প্রবেশদ্বারে পাথরের চক্রের উপর ভেঙে পড়ছে রোদ। এবং প্রবেশদ্বারে পাথরের চক্রের উপর ভেঙে পড়ছে রোদ। হে বন্ধু, এ বালুকা বেলায় তোমার কাছের বাড়িটি আমায় দিয়ে দাও। কি মাপ পাইছি? আরে বেটা, স্বপ্নের চাইতেও ভালো শব্দ। মাপ পাবি না মানে? যা, মাফ করে দিলাম। এইটা মাপের বোনাস। যা যা, তুই বাসায় যা। আমার ঘুমাইতে দে, আমি আরো ঘুমাবো, আরো লাইন খুঁজবো। তুই বাসায় গিয়া তোর বউয়ের আঁচল ধরে মিউ 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 কর। যা 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 যা। বিয়ে তো করিস না, বুঝবি না। থাক, গেলাম আমি। ভাই ভাগ 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 ভাগ। বালুকা বেলায় তোমার কাছের বাড়িটি আমায় দিয়ে দিও। বাহ বাহ। কেন আসতে পারবেন? অবশ্যই করো, বসো বসো বসো। তারপর শান্তিনিকেতন থেকে কল পেলে? গতকাল দুপুরে। আচ্ছা, তুমি যে যাওয়ার আগে আমাকে বলে গেলে না, সেটা কেন? বলে গেলে তো আপনি যেতে দিতেন না, আটকে দিতেন। না, সেটা অবশ্য ঠিক বলেছেন। আর এমনিতেই ছেলেরা একটু বেশিই পজিটিভ। তো
শান্তিনিকেতনে কি গান শিখতে গিয়েছিলে নাকি ছেলেদের চরিত্রের উপর থিসিস করতে গিয়েছিলে? ওয়েল, শিখতে তো গিয়েছিলাম প্রথমটায়, কিন্তু দ্বিতীয়টা বাই প্রোডাক্ট হিসেবে পেয়ে গেছি। মানে কি ওখানে কি কোনো ছেলে তোমার উপর পজিটিভনেস শো করছে নাকি? করলেই বাকি, আপনি কি করবেন? খুন করে ফেলবো, একদম হাসতে হাসতে ফাঁসি দড়ি গলা ঝুলাবো। তখন আমার কি হবে? তোমার নাইটিঙ্গেল পাখিটি একটা উঁচু ডালে বসে আছে, নিচের দিকে তাকিয়ে ভাবছে সে যেন নদীতে পড়ে গেছে। সে বসে আছে একটা ওক গাছের শীর্ষে, তবু তার ভয় ডুবে যাবে। তাই না? নাইটিঙ্গেল পাখিটাকে তুমি না চাইতে যে সব পেয়ে বসে আছো, অথচ তবু হারানোর ভয় তোমার। শোনেন, আমি সব কবিতা টবিতাতে বেশি বুঝি না। সেই ভালো, কবিতা তোমাকে বুঝতে হবে না, তোমার শুধু বুঝতে হবে আমাকে, তাতে আমার দিব্যি চলে যাবে। আর সেটা তো এখনো সেই রকম আছে, দেখলেই ডুবে যেতে ইচ্ছে করে। তো ডুবে যান না, নিষেধ করেছে কে? প্লিজ, তুমি এখানে থাকতে চাও না? আমি কিন্তু সত্যি ডুবে যাবো। আমি এখনই ডুবে যেতে চাই না, তোমাকে আরো একটু বুঝতে চাই, তারপরে না হয় ডুববো। আচ্ছা ঠিক আছে, চলেন। কোথায় যাবেন? একটু ভয়ঙ্কর মহিলার সঙ্গে দেখা করতে, চলো। সে আবার কি? যেতে যেতে বলি ধরতে হবে। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। তোমার সানডে মানডে যদি ক্লোজ না করছি তো আমার নাম বাবু না। আমার জন্য তুমি ঘর ছাড়াবো কেন? আমি কি ক্ষতিটা করছি তোমার? কি ক্ষতি করছো মানে? তোমার যে মাওলানা সাজায় নিয়ে গেলাম ওই মহিলার কাছে, তুমি অ্যাক্টিং এ ফেল করছো কেন? আমি কি ইচ্ছা করে ধরা খাইছি? আমি কত পাকা অ্যাক্টর। গত রাতে বাসায় আসুনি কেন? সাফকাতের বাসা থেকে বেরোতে একটু রাত হয়ে গেছিল দীপা। সিএনজি ট্যাক্সি কিছুই পাচ্ছিলাম না, পকেটে আবার টাকা ছিল, তাই রিস্ক নিয়ে আর বাসায় ফিরিনি। কেন? সাফকাতের বাসায় অনেক রাত হয়ে গেল। তোমাকে কে বলেছিল সাফকাতের বাসায় যেতে?
কেউ কি মাথা দিব্যি দিয়েছিল? বেলাভূমির উপর দরজাগুলো খোলা নির্বাসনে। চাবিগুলো রাখা আছে লাইট হাউসদের লোকের কাছে, এবং প্রবেশদ্বারে পাথরের চক্রের উপর ভেঙে পড়ছে রোদ। এখনো রাগ পড়েনি? চোখের ভাষা পড়তে চাই, হৃদয়খানি ধরতে চাই, অথই জলে ডোবার আগে একটা কিছু করতে চাই। তোমার চোখে শ্রাবণ হয়ে চিবুক বেয়ে ঝরতে চাই। তোমার জন্য একটা আমি ঝড়ের সাথে লড়তে চাই। আরো কাছে আসার আগে অনেক দূরে সরতে চাই। রাত জাগার কষ্ট নিয়ে নিজের করে বাঁচতে চাই। আর একটা বার মাফ করা যায় না? তুমি কিন্তু কবিতাটা ভালোই পড়লে, মানে ছন্দমাত্রা ঠিক ছিল একদম। তোমার এই প্রতিভার কথা কিন্তু আমার জানা ছিল না। কি হলো, কথা বলবে না? আরে বাবা, আমি তো সরি বললাম, আমি তো স্বীকারই করলাম যে রাতে আমার বাইরে কাটানোটা উচিত হয়নি। এখন আমি কি করবো আমাকে বলো তুমি? এখন কি তুমি চাও যে ভর দুপুরে তোমার পা ধরে আমি কান্নাকাটি করি? কান্নাকাটি করার কোনো দরকার নেই। টেবিলে বসো, ভাত দিচ্ছি।
আসুক আগে, পরে বুঝবে কি হলো। সোজা বসে থাকো চুপচাপ। কি বলবে? তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। কাজ আছে? কিন্তু ম্যাম, আমি যতদূর জানি আপনার তো কাজ থাকার কথা না, কারণ চাকরিটা আপনি ছেড়ে দিয়েছেন। তোমাকে না ম্যাম বলতে না করেছি? সরি সরি সরি, ভাবি। ভাবি বলছো কেন? না আমার ভুল হয়ে গেছে, সরি, এক্স ভাবি। সাজ্জাদ, আর একবার ফাজলামি করলে একটা থাপ্পড় দেব। আই মেয়ে, তুমি হাসছো কেন? তোমার নাম কি? বিপাশা। এই বদগুলোর সাথে তুমি কি করে জুটলা? এমনি জুটে গেছি। আসলে আমার সাথে কোনো বাদরামি করেনি তো, তাই আমি ওদের সঙ্গে জুটে গেছি। তুমিও তো একটা বদ। সিনিয়রদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না? এতটুকু এটিকেট নাই? আমার এই ডিপার্টমেন্টে একটু প্রবলেম আছে। আমার মাও ঠিক এই সেম কথা বলে, জানেন, যে আমি সিনিয়রদের সঙ্গে কথা বলতে জানি না। ইয়ে আপু, আমি না আসলে আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম, যদি সাহস দেন তো বলি। বসো, আগে একটু চা নাস্তার ব্যবস্থা করি। আবার চা নাস্তা না দিলে তো বলবে একটু বাসায় গেলাম, একটু চা খাওয়ালো না। ইয়ে শুনুন, আমার চা কিন্তু চিনি দেবেন না। কেন? ওই চিনির বদলে একটু মিষ্টি করে কথা বললেই হবে। তখন থেকে ঝাড়ি মারছেন, মানে আমার ভিতরে না হয় সাহস আছে, কিন্তু আমার বন্ধুটা না খুব কিন্তু ভয় পায়। আরে তুমি আমার হাসছো কেন? বিপাশা, খবরদার হাসবে না। যদি এসেছো হাসি হয়ে যাবে কিন্তু হাসি। সাজ্জাদ, তোমার সাহস কিন্তু অনেক বেড়ে গেছে। বাবুর বদলে তোমাকে বের করে দেওয়া উচিত ছিল। আচ্ছা, আপনি বাবুকে বেরানো বের করে দিয়েছেন বাস থেকে? সে প্রশ্নের উত্তর আমি তোমাকে দেবো কেন? দেবেন, কারণ উত্তরটা না নিয়ে আমি যাব না। আপনি যদি চান অনন্তকাল ধরে আমি এখানে বসে থাকি তাহলে উত্তরটা দেবেন না, আর যদি চান আমি এখান থেকে চলে যাই তাহলে উত্তরটা ঠিকই দেবেন। বসো, আমি চা নিয়ে আসছি। ভাই অনেক হাঁটছো, এবার একটু থামো। হাঁটা তো মাত্র শুরু বেটা, আমরা তো তেতুলিয়া যাব। এইভাবে এই রাস্তায় হাঁটলে কি আমরা তেঁতুলিয়া পৌঁছাতে পারবো? তেঁতুলিয়া যাইতে হলে তেঁতুলিয়ার বাস স্ট্যান্ডে যাইতে হবে, সেইখানে গিয়ে বাসে উঠতে হবে। আমরা তো বেটা হাইটেই যাব। হাইটাই কেন ভাই, বাসে কেন না? একটা কথা বলবি না, চুপচাপ আমার সাথে হাঁট। সেই কখন থেকে খালি থাপ্পড় মারতেছো, কিন্তু আমি এখন পর্যন্ত বুঝলাম না আমার অপরাধটা কি ভাই? তোর কোনো অপরাধ নাই, তোর একমাত্র অপরাধ আমার সাথে তোর পরিচয়। আমার সাথে যাদের পরিচয় থাকে তাদের আমি পেইন দিই। প্লিজ ভাই, তুমি আমার কথাটা শোনো, একটু মেইন রাস্তায় উঠি, খিদা আমার পেটের মধ্যে কামড়াইতেছে, ওইখানে গিয়ে কিছু একটা খাই। কথা কম, হাট। ভাই আমার টয়লেট লাগছে। টয়লেট লাগলে যা। কই যাবো? কই যাবি মানে? এই বিশাল মরুভূমির পুরাটাই তো টয়লেট, যেখানে খুশি সেখানে যা। এটা কোনো কথা হইলো? এই মাঠের মধ্যে কেউ টয়লেট করবে? লোকজন দেখলে কি বলবে? মানুষই তো নাই, লোক দেখবে কই? খা খা মরুভূমি। ভালো যন্ত্রণায় পড়ছি ভাই, আমার পেটের মধ্যে কামড়াইতেছে এখন। ওই তুই না বললি সকাল থেকে কিছু খাস নাই? সকাল থেকে যদি খাবারই না খাস তাহলে পেটের মধ্যে মুচড়াবে কেন? আর ওই খাই নাই বলেই তো মুচড়াইতেছে। ওই যে ঝোপটা দেখতেছস না, ওই ঝোপে গিয়ে যা, কাশার। ওই ঝোপের মধ্যে ওই আমি পানি পাবো কই? পানি না পাইলে বালি দিয়ে কামসা। ইচ্ছা করলে যা, না ইচ্ছা করলে আমার সাথে হাঁট। ভাই তোমার দুটো হাত ধরে তুমি আমার মাফ করে দাও। তুমি আমার একবার বাসা নিয়ে চলো, আমি একবার টয়লেটে গিয়া পরিষ্কার করে টয়লেটটা করে তারপর তোমার নিতে তুলে যাব। প্রয়োজনে আমার নিজের পকেটের টাকা দিয়া এসি মাইক্রোবাস ভাড়া করে তোমার নিয়ে আমি তেতুলিয়া যাব। তো আপনার কথা শুনে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনি এক প্রকার জেদ করে বাবুকে বাস থেকে বের করে দিয়েছেন, এবং আপনি হাসান ভাইকে এটা শর্ত দিয়েছেন যে হাসান ভাইয়ের সাথে হয় আপনি থাকবেন না হলে বাবু থাকবে। এই কথাটা শোনার পর বাবু নিজে থেকেই চলে গেছে। কি বলবে ডিরেক্ট বলো, এত ঘুরে কাছে কথা বলা দরকার নেই। শর্ত মতো তো আপনার এখন হাসান ভাইয়ের সাথে থাকা উচিত। আমি আপনাকে নিতে এসেছি, চল। মানে কি?
আসছো কেন? চলুন আমরা যাই, দেরি হয়ে যাচ্ছে তো। ব্যাগটা গোছানো আছে তো? আমি যাব না। আপনি তো অবশ্যই যাবেন, কথা দিয়েছেন, কথার মূল্য রাখতে হবে না? আমি 1 মাসের মধ্যে কানাডা চলে যাচ্ছি। ওটা তো হবে না। আপনি হাসান ভাইকে কথা দিয়েছেন, আপনাকে হাসান ভাইয়ের সাথেই থাকতে হবে। সবাই আপনার জন্য স্যাক্রিফাইস করবে, আপনি গায়ে হাওয়া লাগিয়ে কানাডা ঘুরে বেড়াবেন, এটা তো ঠিক না। যদি হাসানের কাছে ফেরত না যাই তাহলে? তাহলে আমি বাবাকে ফিরিয়ে নিয়ে আসবো। তুমি? জি আমি। এই অধিকার তোমাকে কে দিয়েছে? যেটা কেউ দেয়নি, এটা মানবিক অধিকার, মানুষ আপনি আপনি অর্জন করে। হাসান ভাইয়ের ওই বাসায় দীর্ঘদিন থাকার ফলে আমি সেই অধিকারটা আপনি আপনি অর্জন করেছি, যেটা আপনি ওনার স্ত্রী হয়ে পারেননি। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? জি না, চ্যালেঞ্জ করছি না। কারণ চ্যালেঞ্জ মানুষ তখনই করে যখন সে জানে সে জিতবে। আর আমি আপনার সাথে জিততে পারবো না, কারণ হাসান ভাই খুব বোকাশোকা একজন মানুষ, অ্যান্ড উনি আপনাকে এখন অনেক ভালোবাসেন। আপনি হাসান ভাইকে ঠিকই কোনো হাইকোর্ট দেখিয়ে আবার পটিয়ে ফেলবেন। তুমি কিন্তু এখন আমাকে ইনসাল্ট করছো। আর করবো না, চলে বিবেশ চল। দাঁড়াও, তুমি কি এখন বাবুকে আবার বাসায় ফিরিয়ে নিয়ে আসবে? জি। আমার মত নেই জানার পরেও? হ্যাঁ, তারপর কারণ আপনার কিন্তু হাসান ভাইকে দরকার নেই। আপনি কখনো হাসান ভাইয়ের কাছে ফেরতও যাবেন না। আপনি শুধুমাত্র জেদের বসে বাবুকে বাসা থেকে বের করে দিয়েছেন। বাবুকে কিন্তু হাসান ভাইয়ের দরকার আছে। কিরকম? ভাবি, হাসান ভাই অনেক নিঃসঙ্গ একটা মানুষ, আর বাবু হচ্ছে তার একমাত্র সঙ্গী। বিপদে আপদে কিন্তু হাসান ভাইয়ের পাশে সেই থাকে। আপনি যদি হাসান ভাইয়ের প্রতি এতটুকু সিম্প্যাথি থাকে না ভাবি, আপনি বাবুকে প্লিজ আসতে মানা করুন প্লিজ। হ্যাঁ, কিন্তু খুবই ডেঞ্জারাস একটা মহিলা। আমার কি মনে হচ্ছিল জানেন, আমার মনে হচ্ছিল যে আমাকে উনি ওই জায়গাতেই খেয়ে ফেলবে। খেয়ে হয়তো ফেলতে পারবে, কিন্তু হজম করতে পারবে না। ভালো কথা, আপনার ফ্রেন্ডটাকে ফোন করবেন না? ফোন করে চলে আসতে বলেন। এত তারও আর কিছু নেই, বলবো পরে। কেন? ওর একটু শিক্ষাও দরকার আছে, এগুলো থেকে ফোন করে পরে আসতে বলবো। আপনি কিন্তু খুবই স্ট্রেঞ্জ একটা মানুষ। কিন্তু স্ট্রেঞ্জ আর কিছু নাই। তুমি তো বাবুকে দেখো না, দেখলে বুঝতে যে কেন বললাম। ওর আসলে শিক্ষার দরকার আছে, কারণ দোষটা কিন্তু বাবু। তাই বলে বেচারা সারাটা দিন এরকম রাস্তার মধ্যে ঠাট্টা করে হাঁটবে? হাঁটুক না, হাঁটুক, বিকেল পর্যন্ত একটু হাঁটুক। ওর হাঁটাহাঁটিরও দরকার। তারপর বিকেলের দিকে ওকে ফোন করে আসতে বলবো। আচ্ছা চলো, তোমাকে বাসে নামিয়ে দিয়ে অফিস যাবো, তাহলে আমার আবার চাকরি হবে। আসো। মনে হয় এটা ভুলই করে ফেললাম রে। ভুল আর কিছু নাই, তোমার সারা জীবনটাই ভুল। হাইটাতে তুলিয়া যাইতে পারবো না, এখনো তো আসলেই ক্রস করতে পারলাম না। ভাই আমি আর হাঁটতে পারবো না, চল একটু বসি। বসি, চল চলো। ভাই পায়ের প্রতিটা গিরায় গিরায় ব্যথা করতেছে। এই কাজ করতো, দেখতো আশেপাশে কোনো চায়ের দোকান আছে নাকি, গিয়ে এক কাপ চা, আমার চা খাইতে ইচ্ছা করতেছে। তোমার কি মাথা খারাপ? এই ধুধু মরুভূমির মধ্যে তুমি চা কই পাইবা? এই যে গরম বালি আছে, বালি খাও। এই আরে একটা কথা বললে কালের 3 আঙ্গুল নিচে ঠাস করে একটা থাপ্পড় মারবো। ওই থাপ্পড়ের ভয় আর দেখায় না, বারবার ওই থাপ্পড়ের ভয় দেখাইছো আর থাপ্পড় মারছো, কাজের কাজ কিচ্ছু করো নাই। এখন আমি যেটা বলি সেটা শোনো। তোমার কোনো একটা বন্ধুরে ফোন দাও,
দিয়া বলো একটা গাড়ি নিয়ে আইসা আমাদের এই মরুভূমি থেকে পিক করে নিয়ে যাইতে। পিক করে লাভ কি? আমি তো আর বাসায় ফিরে যেতে পারবো না। বাসায় না ফিরে গেলা, তুমি আমার সাথে থাকবা। তোমার থাকা খাওয়ার সব দায়িত্ব আমার, সব সব। তুমি আমার সাথে থাকবা, আমার সাথে খাবা। তুমি খালি আমার মাফ করে দাও ভাই। আমার হাঁটাইতে তুলে নিও না। আমি আর 10 করম হাঁটলে আমি মরে যাবো। আমার অস্থির লাগতেছে। দোস্ত কই তেতুলে পৌঁছে গেছিস? ওই যাত্রামি করো আমার সাথে, একটা থাপ্পড় মারবো। এই বেটা কি বলিস? ছি 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 ছি, আমার এত বড় সাহস আছে যে আমি তোর সঙ্গে যাত্রা করবো? আমার ঘাড়ে কয়টা মাথা রে? শোন, তুই একটা কাজ কর, একটা গাড়ি জোগাড় কর, আইসা আমারে পিক কর। আমি আসলে ওই যে বেরিবাদ বালু আছে না, বালুর উপরে আছি। আর আসার সময় একটু কর্নিয়াক নিয়ে আসিস, টনিক লাগবে। দোস্ত আমি তো চিটাং যাচ্ছি দোস্ত, ঢাকায় তো নাই। তুই চিটাং যাচ্ছস মানে? সকালে তো আমারে বলস নাই। ওই হঠাৎ করে কাজ পড়ে গেছে বুঝছিস, অফিস থেকে জোর করে পাঠাচ্ছে, যাইতে চাই নাই। তারপরও তো তুই চিটাং যেতেছস, তোর আশেপাশে গাড়ির শব্দ কই? আমি এসি মাইক্রোতে দোস্ত, বুঝছস, ওই সাউন্ড প্রুফ, ঠান্ডা বাতাস। তোর কি ওইখানে তো অনেক গরম? না, অনেক ঠান্ডা। দোস্ত, তুই আমারে উদ্ধার না করলে কে উদ্ধার করবে বল? তুই থাক না, জায়গাটা ভালো তো, চারদিকে কত বালু, সাদা সাদা। তুই কবিতা লিখতে পারবি, ভালো ভালো কবিতা মাথায় আসবে, লিখে ফেল। তোর কবিতার আমি খেদা বুড়ি বেটা। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি, ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি, তোর কারতা আমি স্বপ্ন প্রেতাত্মা, তোর খুব কাছে একলা একা। নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি, ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি, তোর কারতা আমি স্বপ্ন প্রেতাত্মা, তোর খুব কাছে একলা একা। শোন, তুই একটা কাজ কর, একটা গাড়ি জোগাড় কর, আইসা আমারে পিক কর। আমি আসলে ওই যে বেরিবাদ বালু আছে না, বালুর উপরে আছি। আর আসার সময় একটু কর্নিয়াক নিয়ে আসিস, টনিক লাগবে। দোস্ত আমি তো চিটাং যাচ্ছি দোস্ত, ঢাকায় তো নাই। তুই চিটাং যাচ্ছস মানে? সকালে তো আমারে বলস নাই। ওই হঠাৎ করে কাজ পড়ে গেছে বুঝছিস, অফিস থেকে জোর করে পাঠাচ্ছে, যাইতে চাই নাই। তারপরও তো তুই চিটাং যেতেছস, তোর আশেপাশে গাড়ির শব্দ কই?
আমি এসি এসি মাইক্রোতে দোস্ত, বুঝছো, ওই সাউন্ড প্রুফ, ঠান্ডা বাতাস। তোর কি ওইখানে তো অনেক গরম? না, অনেক ঠান্ডা। দোস্ত, তুই আমারে উদ্ধার না করলে কে উদ্ধার করবে বল? তুই থাক না, জায়গাটা ভালো তো, চারদিকে কত বালু, সাদা সাদা। তুই কবিতা লিখতে পারবি, ভালো ভালো কবিতা মাথায় আসবে, লিখে ফেল। তোর কবিতার আমি খেদা পড়ি বেটা। কি এমন কথা বলছিলে, এরকম করে হাসছিলে? কথা বলবে না? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি এখানে বসে তোমাকে দেখি। মানে কি? মানে খুবই সোজা, তুমি তোমার কাজ করবে আর আমি এখানে বসে তোমাকে দেখবো। তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে। চলেন না একটু কোথায় গিয়ে বসি। এই দিকটাতে তো বসার জায়গা নাই, চলো ওই দিকটাতে যাই। শরীরটা না কয়েকদিন ধরে ভালো না। আমি জানি, তোমার আমি দেখতে যেতে পারি না, আসলে ইচ্ছে করে যাই না, কারণ তোমার দেখতে গেলে তোমার হাজবেন্ড রাগ করবে, তার চেয়ে না দেখে থাকাই ভালো। না দেখলে কষ্ট লাগে? বললেন না কিন্তু কষ্ট লাগে কিনা। তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন তোমাকে দেখি না। আপনার কথাবার্তা বুঝি না দেখেই না বোঝা কথাগুলা বেশি বলেন না? না না, এই যে আমি তোমার এখন দেখতেছি, তোমার চোখ, তোমার নাক, কান, এই যে গোটা শরীর, বাস্তবতা হলো এইটা, এখন তোমার আমার মাঝে দূরত্ব মাত্র 2 হাত। মানে? বাস্তবে তুমি যখন আমার কাছে আসো, এখন যেমন আসো, তখন একটা মিনিমাম দূরত্ব থাকে, এখন যেমন দূরত্ব 2 হাত। কিন্তু বাস্তবে তোমাকে যখন আমি দেখি না, তখন আমি তোমাকে দেখি, তখন তোমারে দেখি আমি কল্পনায়, তখন এই দূরত্ব থাকে না, তখন দূরত্ব অনেক কমে আসে, এই ধরো হৃদয়ের খুব কাছাকাছি, আধা ইঞ্চি দূরে। লজ্জা পাইলে তোমার দেখতে খুব সুন্দর লাগে। আমারে খুব কাছে পাইতে ইচ্ছা করে, আধা ইঞ্চির চেয়েও বেশি। যমুনা, আমার হাত ধরো, স্বর্গে যাব। এসো, মুখে রাখো মুখ, চোখে চোখ, শরীরে শরীর। নবীন পাতার মতো শুদ্ধ রূপে এসো। যমুনা, চলো স্বর্গে যাব। যমুনাটাকে আপনার কবিতার এখনই বানাইলেন? না, শুনিলে বেটা, শুনিলে হাতের কাছে পেলে আচ্ছা গোটা মাইর দিতাম। আমার যা যা লেখার কথা ছিল সব বেটা আগে লিখে গেছে, আমার জন্য কিচ্ছু বাকি রাখে না। চলো।
পিসি না। আমার সামনে মূর্তির মতো বসে কেউ তাকা থাকলে আমি কাজ করতে পারি না, আমার কাছে হ্যাম্পার হয়। গট ইট? তাহলে একবার হাসো। মানে কি? তুমি আমি আসার আগে কার সাথে যেন ফোনে কথা বলছিলা, হাসতে হাসতে গড়ায় পড়ছিলা। তোমার হাসিটা দেখতে অনেক ইনোসেন্ট লাগছিল, আর একবার দেখতে চাই। আমি ইনোসেন্ট না যে আমি ইনোসেন্টের মতো হাসবো। সে তো জানি, তুমি হলো একটা মিচকা শয়তান, ইনোসেন্ট ডেভিল। ডেভিলের মতো একটা হাসি হাসো না প্লিজ। তুমি দেয়ালে টাঙিয়ে রাখা কোনো ছবি দেখেছো? হ্যাঁ, স্টুডিওতে তোলা হয়। আমি না দেয়ালে টাঙিয়ে রাখা কোনো ছবি না যে যুগ যুগ ধরে একই হাসি ধরে রাখবো। আচ্ছা ঠিক আছে, হাসতে হবে না। ওকে ফাইন, তাহলে যাও এবার। যাবো তো অবশ্যই, তার আগে কয়েকটা কথা বলো তো। বিপাশা আজকে তোমার কাছে কেন এসেছিল? মানে আমি আজকে সকাল থেকে বিপাশাকে ফলো করেছি। আমি দেখেছি ও প্রথমে তোমার বাসায় গেল, সেখানে বেশিক্ষণ ছিল না। তার মানে তুমি বাসায় বিপাশার তেমন কোনো ক্ষতি করতে পারো না। তুমি যদি এই মুহূর্তে এখান থেকে না উঠো, আমি তো চিৎকার চেঁচামেচি করবো, অফিসে কিন্তু একটা সিন ক্রিয়েট হবে। করো না, সিন ক্রিয়েট করো। আমি তো চাই যে তোমার আসলটা সবাই জানুক। প্লিজ চিৎকার করো। তোমার কি মনে হয় আমি কোনো খোঁজ খবর রাখি না? বাসা থেকে বের হয়ে তুমি বিপাশাকে নিয়ে গেলে ধানমন্ডির একটা বাসায়, এবং সেখানে তোমরা দীর্ঘ সময় ছিল। যদি কোনো ক্ষতি করে থাকো ওই বাসাতেই তুমি করতে। তুমি থামবা? থামবো তো অবশ্যই। আমি শুধু তোমাকে জানিয়ে রাখি ধানমন্ডির বাসাটা আমি চিনে গেছি। আমি ভাবছি কাল পরশু একবার যাবো, একটু খোঁজ খবর নেবো কে থাকে ওখানে। তুমি কাউকে ভয় দেখাচ্ছ? উঠি। তোমার বাসা কিন্তু আমি চিনে গেছি। আমি কিন্তু মাঝে মাঝে আসবো। হ্যাঁ, অনেক মজা হবে না? আরে বাবু, স্বাগত ভাই, খুবই টায়ার্ড। বসো বসো বসো। কোথা থেকে আসলে? তেঁতুলিয়া। মানে কি? হাঁটতে হাঁটতে আরেকটু তেঁতুলিয়া চলে যেতেছিলাম। ভাগ্য ভালো, আসলে যে বুঝতে পারছি এটা অসম্ভব একটা কাজ। তেঁতুলিয়া কেন যাচ্ছি? লম্বা হিস্ট্রি শকত ভাই, বাদ দেন। একটু ভাত দেন, ভাত খাবো। ক্ষুদায় নারী বুড়ি সব মশরাইতেছে। ভাত আমি কোথায় পাবো? বিকাল তো শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি আরাম করে একটু বসো, দেখো আমি স্যান্ডউইচ আর ওই বার্গারের ব্যবস্থা করতে পারি কিনা। না ভাই, ভাত থাকলে দেন, নাহলে আমি অন্য কিছু খাবো না। দরকার হলে ক্ষুদা চাপায় রাখবো, রাত্রে একবারে এক গামলা পান্তা ভাত খাবো। তোমাদের বয়সটা কি বড় হিংসে হয় বাবু? কি অধ্যত্বপূর্ণ কথা তোমরা বলতে পারো। এখনো গ্যাস্ট্রিক তোমাদের শরীরে বাসা বাঁধেনি। যখন খুশি খাও, যখন খুশি খাও না। শকত ভাই, এসব কাব্যময় কথাবার্তা বাদ দেন। ক্ষুদা নিয়ে এসব পেশাল শুনতে ভালো লাগে না। আচ্ছা, আপনার ওই সুন্দরী পেস্টারে ডাকেন, ওর সাথে দুটা কথা বলি। সুন্দরী মেয়েদের সাথে কথা বললে ক্ষুদা ভুলে যাই। তেঁতুলিয়া কেন যাচ্ছিলে সেটা তো বললে না। কেন আবার? ঘর থেকে বাইর করে দিছে, মনের ঢুকে যাইতেছিলাম। ঘর থেকে বার করে দিল কেন? আমি নাকি ভালো মানুষ না, আমি নাকি খুব ক্যাচাইলাম। এটা অবশ্য ভুল বলেনি। ও, আপনারা সবাই ভালো মানুষ না? আপনারা সবাই সেই মহাপুরুষের মাপের মানুষ না? ঈশ্বরের অহিনাজিল হয় আপনাদের উপর। তুমি এভাবে আমাকে অ্যাটাক করে কথা বলছো কেন? সত্য কথা সবসময় স্বীকার করার সৎসাহস সবার থাকা উচিত। ও, সত্য কথা আপনি স্বীকার করতে পারবেন শকত ভাই? এখন যদি সত্য কথা বলি আপনি স্বীকার করতে পারবেন? আমি যদি বলি আপনি একটা ভুয়া, সারাদিন ভং ধরে থাকেন, কবি কবি একটা লেবাস ধরে থাকেন, আসলে আপনার কবিতা কোনো কবিতাই হয় না। আপনি পত্রিকা অফিস খুলছেন কেন? উঠতি মহিলা কবিদের সাথে চুটায় প্রেম করার জন্য না? আপনি মানতে পারবেন? ভন্ডের ভন্ড আবার বড় কথা। তুমি আমাকে এমন কথা বলতে পারলে বাবু? হ্যাঁ পারলাম।
আপনি বলতে পারলে আমি বলতে পারবো না? এখন আরো অনেক কথা আপনাকে আমি বলতে পারবো। যদি কথা শুনতে না চান তাহলে আপনি সুন্দরী সেক্রেটারি ডাকেন, চা খাইতে খাইতে ওর সাথে একটু গল্প করবো, মনটা হালকা হবে। আপনি ডাকবেন না, বুঝছি। ঠিক আছে, আমি নিজেই যাইতেছি। তুমি দরজা ছাড়ো। ওখানে বসছো কেন? তাহলে কোথায় বসবো? তোমার পাশে? রং ঢং একটু বন্ধ করো। কি ব্যাপার এলোরা? তো আমাকে আনলে না, সাথে ব্যাগটাকেও দেখছি না, মানে কি তুমি থাকবে না? না। কেন? বাবু তো চলে গেছে। বাবু চলে গেলেও আমি থাকবো না। মানে কি? মানে কিছু না, তোমাকে টেস্ট করে দেখলাম কে বেশি আপন, আমি না বাবু। আরে মানে কি? মানে বোঝার জন্য মানুষের মাথায় মিনিমাম লেভেলে একটু বুদ্ধি থাকা দরকার, সেটা তোমার মাথায় নেই, তুমি বুঝবে না। আচ্ছা এলোরা, তুমি কি ওকে ভালোবাসো? মনে হয় বাসি, কিন্তু ভালোবাসাটাকে আমি পাত্তা দিতে চাই না। কেন? তোমার মতো গাধার সাথে সংসার করা একদমই সম্ভব না, তাই এটাকে ভুলে যেতে চাই। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি একটা গাধা, হ্যাঁ এই কথাটা একদমই ঠিক বলেছো তুমি, কিন্তু এটি কি আমার একমাত্র অপরাধ তুমি বলো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে আমি বুদ্ধি বাড়ানোর চেষ্টা করবো। কিভাবে? সেটা তো জানি না, তুমি আমাকে বলে দাও এলোরা। তোমার মাথায় বুদ্ধি দেওয়ার জন্য আমি কোনো কোচিং সেন্টার খুলে বসি নাই যে তোমাকে বুদ্ধি দিব। রাগ করতেছো কেন? আমি এখন যাব। আর শোনো, বাবুর সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, ওকে বলো বাসায় ফিরে আসতে। আই এম সরি। সত্যি বলবো? হ্যাঁ। না 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 না, বাবুকে ফিরে আসার বলার কোনো দরকার নেই, কারণ ও আসলে তোমার সাথে আবার লেগে যাবে। দরকার নেই, আসার দরকার নেই। আমি আর ফিরে আসবো না। এগুলো তুমি কি বলছো এলোরা? হ্যাঁ, তোমার সাথে যদি আমি বেশি দিন থাকি আমার বুদ্ধি আনুপাতিক হারে কমে যাবে। মেয়েদের থাকে 0 ফিগার সাইজ আর তোমার হচ্ছে 0 ব্রেন সাইজ, অ্যাবসলিউট 0। আমি তো তোমাকে কথা দিলাম যে আমি বুদ্ধিমান হওয়ার চেষ্টা করব। চেষ্টা করো, যদি লাভ হয় তাহলে আমি আসবো, অবশ্যই ফিরে আসবো। সুমন, তুমি তো অনেক পড়াশোনা করো, তুমি আমাকে একটা বুদ্ধি দাও তো ভাই। কি বুদ্ধি হাসান ভাই? ধরো কোনো একটা মানুষ, সে খুবই বোকা, কারিনা কাপুরের যেমন 0 ফিঙ্গার সাইজ, ওই লোকটার ব্রেন হচ্ছে 0 ব্রেন সাইজ। তো এখন ওই লোকটা তোমার বুদ্ধি বাড়াতে চায়, তাহলে সে কি করবে? লোকটা কি আপনি? তুমি না সাংঘাতিক ফাদিল মিয়া, তুমি ধরে বললে, আমি তো তোমার এখনো নামই বলি নাই মিয়া। দূর ধরলাম এই ভেবে যে একমাত্র 0 ব্রেন সাইজের লোকই রাতে বেলায় ফোন করে হাবিজাবি কথা বলতে পারে। আরে তুমি তো দেখি আমার বউয়ের মতো কথা বলো মিয়া। দূর গোটা পৃথিবীর মানুষই কিন্তু আপনাকে এই কথা বলবে হাসান ভাই। আপনার মাথায় তো আসলেই বুদ্ধি নাই। আপনি এক কাজ করেন, আমি নীলক্ষেতে কিছু আইকিউর উপর বই এনে আপনাকে দিব, সেগুলো আপনি পড়েন, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই, দিও কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন রাখলাম, জরুরি একটা কাজ করছি। আচ্ছা কালকে কিন্তু দিবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে।
আমার মনে হয় আমার আর যাওয়া ঠিক হবে না, তুমি যাও। আমার হাজব্যান্ড দেখলে তোমার সাথে আবার মিসবিহেভ করতে হবে। জ্যোতি, কালকে দেখা হবে? হইতে পারে, আমি আপনারা ফোন দিব। আচ্ছা ঠিক আছে, আসি। তোর কতবার না করছি ওই লোকটার সাথে মিশবি না? কেন গেছিলি? কেন গেছিলি? খবরদার তুমি আমার গায়ে হাত দিবা না, একদম আমার গায়ে হাত দিবা না। গায়ে হাত দেবো না। ওই